কিছুক্ষণ পরই বন্যার পানি থেকে একটা সাপ ভেসে এসে তাদের বাড়িতে ঢুকলো। জেলে তার নৌকা নিয়ে মহাজনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আরে মহাজন চাচা যে, আপনারা দেখি এই বন্যার মধ্যেও বেশ ভালোই আছেন। হ্যাঁ, সবাই আমার কষ্ট আর পরিশ্রমের ফল। এ কারণে আজ এত শান্তিতে আছি। কি হলো, শিমু ওভাবে চিৎকার দিল কেন? কোনো বিপদ হলো না তো? তুমিও আমার সাথে চলো। জি চাচা, দাঁড়ান, নৌকাটা বেঁধে এখনই আসছি। তোমরা এসেছো? দেখো শিমু কেমন করছে। আসার পর দেখি ওকে ওই সাপটা কামড়ে দিয়েছে। যেদিকে তাকাই শুধু পানি আর পানি। যেভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, নদীর পানি শুধু বেড়েই চলছে। এবার বন্যা হলে কত বাড়িঘর আর গাছপালা যে পানিতে ডুবে যাবে, হিসেব নেই। বাবা, তুমি কি আজ মাছ ধরবে না? ধরবো, দাঁড়া, নদীতে জালটা ফেলি। জেলে জালটা নদীতে ফেলার কিছুক্ষণ পর টেনে আবার নৌকায় তুললো। বাবা আর ছেলে মিলে জালে ওঠা মাছগুলো বাঁচতে থাকলো। বেশ ভালো আর বড় বড় মাছ উঠেছে এবার জালে। হ্যাঁ বাবা, কিন্তু এই লম্বা মাছটা কি মাছ? বাইম মাছ বুঝি? আরে বোকা, ওটা কোনো মাছ না, ওটা সাপ। তাড়াতাড়ি পানিতে ফেল ওটা, একবার কামড়ে দিলে খবর আছে। সাপ সাপ, আমার ভয় করছে বাবা, এখন কি করব? তোকে তো আমি বললাম সাপটা ছেড়ে দিতে, তুই সাপটা না ফেলে নৌকায় ছুটোছুটি কেন করছিস? আমার ভয় করছে, সাপটা ছেড়ে দেওয়ার পরও যদি রেগে গিয়ে আমাকে কামড় দিতে আসে। আস্তে তোরা, নৌকাটা উল্টে যাবে তো। বাবা, এই যা, বলতে বলতে দিল তো নৌকাটা উল্টে। যে মাছগুলো ধরেছিলাম সব আবার পানিতে পড়ে গেছে। বাবা, সাপটা আর আমার হাতে নেই, আমাকে কামড়েও দেয়নি, আমি বেঁচে গিয়েছি বাবা। কেন যে তোকে আমার সাথে করে আনতে গেলাম, আজকের দিনটাই খারাপ। জোরে বৃষ্টিও পড়া শুরু হয়েছে আবার, এখন আর মাছও ধরতে পারবো না। নৌকাটা সোজা কর, আজ খালি হাতে বাসায় ফিরতে হবে। তবুও তো জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবো। একবার যদি শুধু সাপটা আমাদেরকে কামড়ে দিত, তখন কি হতো ভেবে দেখেছো? তা ঠিক বলেছিস। কি হলো বৌমা, কি খুঁজছো ভাবে? ঘরে একটা চালনি যে ভাত বসাবো, কি যে করি এখন? চিন্তা করো না বৌমা, আমার ছেলে আর নাতি তো আজ বাইরে গেছে মাছ ধরতে। নিশ্চয়ই ফেরার সময় বাজার করে আনবে। আপনার কথাই যেন ঠিক থাকে মা, নয়তো আমরা বিপদে পড়ে যাব। ওদিকে আবার জোরে বৃষ্টি পড়া শুরু হলো, ওরা যেন ঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারে। মা, দরজা খোলো, আমরা চলে এসেছি। ওই দেখো, বলতে না বলতেই ওরা এসে হাজির। তোমরা এসেছো? এ কি, তোমার হাত খালি যে, বাজার কোথায়? আর বলো না, তোমার ছেলে আজ কি কাণ্ড ঘটিয়েছে জানো না তো। আজ অল্পের জন্য সাপের কামড় খাওয়ার হাত থেকে বেঁচে গেছি মা। ওকে আমি অনেকবার বলেছি হাত থেকে সাপটা ফেলে দিতে, কিন্তু ও লাফালাফি জাপাজাপি করে মাছ সব পুরো নৌকাটা উল্টে ফেলেছিল। ভাগ্যিস তোরা ঠিক আছিস। এই ঠিক দিয়ে আর কি হবে মা, ঘরে কোনো বাজার নেই, একটা চালও নিজে রাঁধবো। যেভাবে বৃষ্টি হচ্ছে, বন্যা হতে বেশি দেরি নেই। এভাবে চলতে থাকলে তো আমাদের না খেয়ে মরতে হবে। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। তুমি লাকড়িগুলো শুকনো রাখার চেষ্টা করো, ওগুলো ভিজে গেলে আসলে বিপদে পড়ে যাব। কোথায় যাবে তুমি, ওই মহাজনের কাছে আবার ধার চাইতে? এছাড়া আর কি উপায় আছে বলো? ধার নিতে নিতে কত টাকা হয়েছে হিসাব আছে? কোনোদিন না জানি ভিটে বাড়ি বিক্রি করে ধার শোধ করতে হয়। তার আগে একটা না একটা ব্যবস্থা হবে। আমি তাহলে চললাম। তোমার ভেজা জামা কাপড় পাল্টে একটা ছাতা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। একটা ছাতা নিয়ে জেলে মহাজনের বাড়ি চলল। গিয়ে দেখলো তারা খাবার দাবার আর কাপড় চোপড় সহ নানা জিনিসপত্র তাদের বাড়িতে ঢুকাচ্ছে। আপনারা নতুন জিনিসপত্র কিনে আনলেন বুঝি? আর নতুন জিনিসপত্র? জানো না তোমার চাচা কেমন হারকিপ্টে, সে আবার কিনবে নতুন জিনিসপত্র। তাহলে এসব বাড়িতে ঢোকাচ্ছেন যে? আর বলবেন না, বৃষ্টি বাদলের এই অবস্থার কথা শুনে আমি নিজে এসেছিলাম।
মা বাবাকে কটা দিনের জন্য আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তাই সব গুছিয়ে রওনা হওয়ার জন্যই বের হয়েছিলাম। তারপর কি হলো? আবার ফেরত এলে যে? ঝড় আর বাতাস ধীরে ধীরে বাড়ছে, যার ফলে নদীতে স্রোত বেড়ে গেছে। তাই মাঝিরা বেশি ভাড়া চাইছিল বলে বাবা আবার আমাদের বাড়িতে ফেরত নিয়ে এসেছে। দরকার নেই আমার এত টাকা খরচ করে মানুষের বাড়ি গিয়ে বসে থাকার। আমার বাড়ি যথেষ্ট বড় আর উঁচু, পুরো গ্রাম ডুবে গেলেও আমার বাড়ির কিছু হবে না। মাঝখান দিয়ে আমিও তোমাদের সাথে বিনা কারণে ফেসে গেলাম। তোকে কে বলেছিল এখানে আসতে? যাক, যা হওয়ার ভালোই হয়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যে নদীতে না যাওয়াই ভালো। আর আপনারা চলে গেলে আমিও বিপদে পড়তাম। তোমার আবার কি বিপদ? টাকা পয়সা লাগবে নাকি? জি, ঠিক ধরেছেন, বড় বিপদে পড়ে আপনার কাছে আসা। তোমার কিন্তু এমনিতে অনেক টাকা বাকি আছে। এই সময় যদি ধার নাও আরো 2 গুণ টাকা বেশি ফেরত দিতে হবে। তুমি রাজি তো? জি, আমি রাজি। এই বিপদের সময় মানুষকে একটু সাহায্য করবে, তা না কয়দিন যাবত আরো বেশি টাকা চাইছো। তুমি চুপ করো। এত বড় বাড়ি আর তোমার শাড়ি গয়না কি হাওয়া থেকে উড়ে এসেছে? তুমি ব্যবসার কি বোঝো? এই বিপদের সময় আরো ভালো ব্যবসা হয়। সেই তো কবে গহনা আর শাড়ি বানিয়ে দিয়েছিলে, ও নিয়ে আবার খোঁচা দাও। সামান্য নৌকা ভাড়াটাও তো দিতে পারো না। এই ব্যবসার ভরা মৌসুমের সময় তোমাদের সাথে যে যাওয়ার জন্য রাজি হয়েছি, তাই তোমাদের ভাগ্য। তার উপর এতগুলো টাকা নৌকা ভাড়া দিতে তো আমার বয়েই গেছে। সারাদিন শুধু মুখে ওই টাকা আর টাকা। আমাদের জীবনের চেয়ে তো তোমার কাছে টাকার মূল্যই বেশি। তোমার চাচির কথা বাদ দাও, ভেতরে চলো। খাতায় একটা টিপসই দিয়ে তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। ওই তো আমার ছেলে চলে এসেছে বোধহয়। আমি দরজা খুলে দিচ্ছি মা। এই নাও, বাইরে যে ঝড় আর বাতাস, এই ছাতা দিয়েও কুলোচ্ছিল না। এই ঝড় বৃষ্টিতে বাজারেও তেমন কোনো দোকান খোলা নেই। অনেক কাকুতি মিনতি করে 1 সপ্তাহ চলার মতো চাল ডাল কিনে নিয়ে এসেছি। ভয়াবহ বন্যা হতে চলেছে আমাদের গ্রামে। সবকিছু এখনই ঠিকঠাকভাবে নিচে থেকে উপরে তুলে রাখো। সারা রাত বৃষ্টি হলো, বন্যার পানিতে পুরো গ্রাম ডুবে গেল। যাদের বাড়ি অনেক নিচুতে তারা তাদের চালে আশ্রয় নিল। এত বছর ধরে এই গ্রামে থাকি আমি, কিন্তু এমন ভয়ানক বন্যা আগে কখনো দেখিনি। দাদি, আমাদের ঘরে যে এত পানি, এখন আমরা কিভাবে থাকবো বাড়িতে? তবু তো খাটের উপর থাকতে পারবি। তোর দাদা যখন এই বাড়ি করেছিল, মাটি অনেক উঁচু করে করেছিল। বন্যার পানি সহজে ঘরে উঠতো না। আর এখন দেখ কি অবস্থা। দাদি, আমার তো ভয় করছে। সেদিনকার মতো নদী থেকে যদি কোনো সাপ উঠে এসে আমাদের সবাইকে কামড়ে দিয়ে মেরে ফেলে। তুই খামোখায় ভয় পাচ্ছিস, কোনো সাপটা ভাসবে না এখানে। সাপ, সাপ! দাদি, আমাকে বাঁচাও, মা সাপ সাপ করছে। মা, তোমরা এখানে থাকো, নড়াচড়া করো না। আমি দেখছি কি হয়েছে। তুমি এসেছো? ভিতরে যেও না। রান্নাঘরের দরজা খুলতেই দেখি ভিতরে কতগুলো সাপ। ওই দেখো, রান্নাঘরে কিভাবে সাপগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হয় আশেপাশে সাপের কোনো বাসা ছিল। বন্যায় সাপের বাসা ভেঙে যাওয়ায় সাপের বাচ্চাগুলো সব এখানে চলে এসেছে। আমাদের এখন এদিক ওদিক না যাওয়াই ভালো। রান্নাঘরের দরজাটা লাগিয়ে রাখো, সাপগুলো যেন আমাদের ঘরে না আসতে পারে। পানি কমলেই সাপগুলো চলে যাবে, নয়তো অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, তাই করি। কিন্তু রান্নাঘরে যে পাতিল আছে, এখন রাখবো কিসে? একটা সামান্য পাতিলের জন্য তো জীবনে ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। তুমি থাকো, আমি আমার নৌকাটা নিয়ে গিয়ে বন্ধু পলাশের বাড়ি থেকে এখনই 2টো পাতিল আনছি। দেখেছো, সারা গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। শুধুমাত্র আমার বাড়িটা এখনো শুকনো রয়েছে, একটুও পানি ওঠেনি। এই হচ্ছে টাকার ক্ষমতা। কিন্তু এখন তো আমরা ঘরবন্দি হয়ে গেলাম, পানির মধ্যে কোথাও যেতেও পারবো না। তোদের মেয়ে মানুষের এই এক সমস্যা, কোনো কিছুতে সন্তুষ্ট থাকতে পারিস না। একটা সমস্যা দূর হলে খুঁজে খুঁজে আরো কয়েকটা সমস্যা বের করিস। বন্যা হয়েছে আমাদের গ্রামে, আশেপাশের মানুষের দিকে তাকা একবার, আর নিজের দিকে তাকা একবার। নিজে যে কতটা আরামে আছিস বুঝতে পারবি। ওভাবে বলছো কেন? তুই চিন্তা করিস না, বিকেলে নৌকা দিয়ে বন্যা দেখতে বের হবো আমরা। শখ কত বন্যা দেখতে বের হবে? বন্যাও কি দেখার মতো জিনিস?
আমার টাকা এত বেশি হয়নি যে নৌকা দিয়ে তোমাদের বন্যা দেখাতে নিয়ে যাব। বেশি শখ হলে সাঁতরে সাঁতরে বন্যা দেখো গিয়ে। একটা কথা বলেও শান্তি পাওয়া যায় না তোমার সাথে। যাই, আমি গিয়ে একটু ঘুমোই। তোমাদের ঝগড়াঝাটি দেখার কোনো ইচ্ছে নেই আমার। হ্যাঁ, আমারও ইচ্ছে নেই ঝগড়া করার। যার যা মন চায় তাই করো। শিমু গিয়ে তার বিছানায় শুয়ে পড়ল। দাঁড়ান, আমি ওই সাপটা এখনই মারছি। মেরেছো সাপটা? এবার দ্রুত আমার মেয়েটাকে ওজার কাছে নিয়ে চলো। তোমার যত টাকা লাগে আমি দেব, তবু আমার মেয়েটাকে বাঁচাও। ওজার কাছে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত শিমুকে। কদিন আগে আমাদের গ্রামের শহর থেকে লোক এসে বলেছিল সামনে বন্যা আসতে পারে। এই বন্যায় বিভিন্ন সাপের উৎপাত বেড়ে যায়, তাই কাউকে সাপে কামড়ালে ওজার কাছে না নিয়ে গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলেছে। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে কাউকে সাপে কামড়ালে ওজার কাছেই নিয়ে যাই। তুমি নিশ্চিত যে ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে? উপরওয়ালা চাইলে অবশ্যই। ঠিক আছে, তাই করো। আমার মেয়ের জীবন তোমার হাতে তুলে দিলাম। জেলে মহাজন মহাজনের বউ আর মেয়েকে নৌকায় করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার শিমুর অবস্থা দেখে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করলেন। হে সৃষ্টিকর্তা, তুমি এবারের মতো আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি আর এই সুদি ব্যবসা করব না। সব অর্থ গ্রামের উন্নয়নের পিছনে ব্যয় করব। যারা অভাবে পড়ে ঋণ শোধ করতে পারছে না, তাদের ঋণ মাফ করে দেব। তুমি শুধু আমার মেয়েকে বাঁচাও। ওই তো ডাক্তার সাহেব এসেছেন। আমার মেয়ের কি অবস্থা ডাক্তার সাহেব? ও ঠিক আছে তো? জি, আপনারা সময় নষ্ট না করে ওকে এখানে নিয়ে এসে খুব ভালো কাজ করেছেন। বিষাক্ত সাপের কামড় ছিল ওটা, কোনো ওঝা তাকে বাঁচাতে পারতো না। ধন্যবাদ ডাক্তার সাহেব, আর তোমাকেও ধন্যবাদ। তুমি না থাকলে আমার মেয়েকে বাঁচাতে পারতাম না আজ। তোমার সব ঋণ আমি মাফ করে দিলাম, আর আজ থেকে ভালো মানুষ হওয়ার শপথ নিলাম।